আজকে আমরা গার্ডেনিং এর উপরে 5টি সেরা টিপস নিয়ে আলোচনা করব। যে টিপসগুলি আপনি জানার পরে আপনার বাগান করা একেবারেই সহজ হয়ে দাঁড়িয়ে যাবে এবং যে টিপসগুলির জন্য আপনার অনেক সময় অনেক ভিডিও দেখার পরেও কিন্তু সেই টিপসগুলি আপনি পান না। যখন আপনারা অনেক সুন্দর একটি গার্ডেনিং ভিজিট করেন এবং সেখানে যাওয়ার পরে যখন আপনারা প্রচুর গাছ সম্পর্কে জানতে চান, তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় এটা করাটা খুব সহজ। সামান্য পরিমাণে একটু ফার্টিলাইজার ব্যবহার করা হয় এবং তারপরে নিয়মিত জল দিই, তাতে খুব সুন্দরভাবে গাছ বেড়ে ওঠে। কিন্তু তার যে সিক্রেট গাছটির উপর যে পরিচর্যাগুলি রয়েছে সেগুলি কিন্তু মোটেও আপনার সঙ্গে শেয়ার করবে না। তো আজকে আমরা টপ 5 যে সিক্রেট যে পরিচর্যাগুলি রয়েছে, যে পরিচর্যাগুলি খুব সহজ সরল পরিচর্যার উপরে আপনার বাগানের সমস্ত কিছু কিন্তু নির্ভর করে থাকে। যদি আপনি নতুন বাগানি হয়ে থাকেন তাহলে যেমন আপনার এই ভিডিওটি ভীষণ কাজে লাগবে, তেমন আপনি যদি বাগান শুরু করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি ভীষণ কাজে লাগবে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সঠিক স্থান নির্বাচন। অবশ্যই আপনাকে বাগান করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একদম রাইট লোকেশন একটা চুজ করতে হবে। আর সেই জায়গাটি কেমন হতে হবে? যে জায়গাটিতে সরাসরি সূর্যালোক 6 থেকে 8 ঘন্টা পড়ে। শুনে অবাক হয়ে গেলেন, অনেকের হয়তো ছাদ বাগানে এতক্ষণ সূর্যালোক পড়ে না। যদি না পড়ে তাহলে 4 থেকে 5 ঘন্টা সূর্যালোক পড়লে সেটাতেও কিন্তু কাজ হয়ে যাবে। আর যদি সেটাও না পড়ে, যদি বলেন 2 থেকে 2.5 ঘন্টা পরে, তাহলে আমি আপনাকে বলবো আপনার ছাদ বাগানে কিন্তু গাছ খুব একটা বেশি ভালো হবে না। কারণ গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন রয়েছে সূর্যালোক, আর এই সূর্যালোকের মাধ্যমে কিন্তু গাছ খাদ্য তৈরি করে গাছ বেড়ে ওঠে। তাই অবশ্যই আপনারা যে সমস্ত গার্ডেনিংগুলো দেখবেন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, তারা দেখবেন খোলা আকাশের নিচেই তারা বেড়ে উঠেছে। এবার আপনি যদি এখানে কি গার্ডেনিং করবেন সেই বিষয়টার উপর কিন্তু নির্ভর করছে। যদি আপনি ভেজিটেবল গার্ডেনিং করতে চান তাহলে অবশ্যই আপনার 6 থেকে 8 ঘন্টা রোদের ভীষণ প্রয়োজন রয়েছে। কারণ এই রোদটা যত বেশি পরিমাণে পড়বে আপনার গাছের ফলন তত কিন্তু বেশি হবে এবং গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করবে, গাছ বেড়ে উঠবে কিন্তু খুব ভালো। যদি আপনার 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে তাহলে কিন্তু এই ভেজিটেবলসটাই হয়তো হবে, তবে প্রথম অবস্থায় রোদ লাগলে যতটা হবে তার থেকে কিন্তু অনেকটাই ফলন কম হবে এবং গাছের গ্রোথ কম হবে। এবার সেটা যদি 2 থেকে 2.5 ঘন্টায় গিয়ে দাঁড়িয়ে যায় তাহলে সেটা কিন্তু একেবারেই সেই গাছের জন্য উপযোগী হবে না। তাই সেক্ষেত্রে কিন্তু সেই ভেজিটেবল গার্ডেন্সটা সেখানে নাও হতে পারে। এবার আছে আমরা একই রকম সূর্যালোক নিয়ে বিভিন্ন ধরনের সিজনাল ফ্লাওয়ার গার্ডেনিং। হয়তো আপনি শীতে বাগান করবেন, শীতে কিন্তু এমনিতেই ছাদ বাগানে রোদ কম লাগে, সেখানে যদি 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে সেটা এনাফ শীতের গাছ করার জন্য। তার সেটাতেও কিন্তু খুব সুন্দরভাবে গাছ হয়ে যাবে। আর তার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক গাছ নির্বাচনগুলি করা, যে গাছগুলি রোদের মধ্যে সুন্দরভাবে বেড়ে ওঠে। আর শীতের সমস্ত গাছই কিন্তু রোদের মধ্যেই হয়ে থাকে। এবার আপনার বাগানে যদি 2 থেকে 2.5 ঘন্টা রোদ লাগে, সেখানে যদি আপনি শীতের গাছ করতে চান এবং সেই গাছটিকে যদি দেখার মতো করতে চান তাহলে কিন্তু ওই সামান্য সূর্যালোকে কিন্তু কখনোই সম্ভব হবে না। এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। অবশ্যই ইনডোর প্ল্যান্টের কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি যদি আপনার ছাদ বাগানে একটা ইনডোর প্ল্যান্ট করতে চান তাহলে কিন্তু আপনার সেই জায়গাটিতে কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রোদের প্রয়োজন রয়েছে। আর যদি 2 থেকে 2.5 ঘন্টা রোদ লাগে তাহলেও কিন্তু ইনডোর প্ল্যান্ট হবে, তবে 4 থেকে 5 ঘন্টা রোদ যেখানে লাগে সেই জায়গাটি কিন্তু সরাসরি সূর্যালোক না করে সেখানে আপনাকে কিন্তু একটা গ্রিন হাউস তৈরি করে এই সমস্ত গাছগুলিকে করতে হবে। তবেই কিন্তু আপনার কিন্তু ইনডোর প্ল্যান্টগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এইভাবে আপনাকে বাগানগুলিকে ভাগ করে নিতে হবে এবং সেই জায়গাটিকে পছন্দ করতে হবে, তারপর আপনার কিন্তু গার্ডেনিং স্টার্ট করতে হবে। আপনি যদি বেলকনিতে গার্ডেনিং করতেন এবং সেখানে যদি বিভিন্ন ধরনের সিজনাল ফ্লাওয়ার করতেন তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেই দেওয়ালটিতে যেন দিনে 6 থেকে 8 ঘন্টা রোদ লাগে, তবে সেখানে গাছ সবচেয়ে বেশি ভালো হবে। আর যদি কম লাগে তাতেও কিন্তু গাছ হবে। তার জন্য কিন্তু সবচেয়ে উপযোগী গাছ হবে ইনডোর গার্ডেনিং। তো অবশ্যই আপনার ইনডোর গার্ডেনিংয়ের উপর কিন্তু জোর দিতে পারেন। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সঠিক স্থান নির্বাচন। আমরা অনেক সময় ঠিক জায়গা বা ঠিক সূর্যালোক লাগছে কিনা সেটার উপর ধ্যান না দিয়ে গাছকে বিভিন্ন ধরনের খাবার অ্যাপ্লাই করি, গাছকে কাটাই ছাটাই করি, এই সমস্ত দিকে কিন্তু বেশি ধ্যান দিয়ে ফেলি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপনার রাইট লোকেশনটা। অবশ্যই আপনারা সঠিক স্থান বাগানের জন্য নির্বাচন করুন। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্মার্টলি ওয়াটারিং। আপনারা আপনাদের ছাদ বাগানে জল দেওয়াটা খুব স্মার্টলি দিন। আপনি হয়তো কাল ঘুরতে যাবেন, তার জন্য আপনি ছাদ বাগানে প্রত্যেকটা গাছে অনেকগুলো করে জল দিয়ে গেলেন যে আগামী যেন 7 দিনে গাছগুলি না শুকিয়ে যায়। তবে আপনি 7 দিন পর যদি সেই সমস্ত গাছের কাছে আসেন দেখবেন আপনার একটা গাছও আর বেঁচে নেই এবং বেশিরভাগ গাছই মারা গেছে। তবে হ্যাঁ, কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি জলে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং তারা বেশি জল হলেও কোনো সমস্যা নেই। আবার কিছু গাছ রয়েছে যাদের জলেই কিন্তু সমস্যা রয়েছে, অতিরিক্ত জল তারা একেবারেই নিতে পারে না। তাই অবশ্যই আপনাকে জল দেওয়ার ক্ষেত্রে একদম গাছের কাছে যাবেন, নিজের আঙ্গুলটি মাটির মধ্যে ঢুকিয়ে দেখবেন, যদি দেখা যায় কোনো রকম মাটিতে ময়শ্চার রয়েছে তাহলে গাছে জল প্রয়োগ করবেন না। অন্যথায় কিন্তু জল প্রয়োগ যদি অতিরিক্ত করেন, যদি গাছের গোড়ায় স্টে হয়ে যায় তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু গাছের ক্ষতি হবে। এবার এখানে জল প্রয়োগের ক্ষেত্রে অনেক ছাদ বাগানিরা রয়েছে যারা ছাদ বাগান করতে ভয় পায়,
ছাদ নষ্ট হয়ে যাবে। অবশ্যই ছাদকে বাঁচিয়ে রাখতে হলে কিন্তু আপনার জল দেওয়াটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনি যদি প্রতিনিয়ত টবের গোড়ায় যদি জল জমিয়ে স্টে করিয়ে দিতে পারেন, তাহলে সেই জল কিন্তু অবশ্যই ছাদের নিচে গিয়েও কিন্তু জমা হবে। টবের তলায় জমা হওয়া মানে ছাদ সবসময় ভিজে থাকবে, তাই সেক্ষেত্রে ছাদের ক্ষতি হলেও হতে পারে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলিকে মেনে চলবেন। আর জল সীমিত পরিমাণ দিন, দিনে 2 বার জল দিন। অবশ্যই দিন দেখে বুঝে শুনে দিন। যদি অতিরিক্ত সূর্যালোক থাকে দিনে 2 বার দিন। যদি একবার দেওয়ার পরেও যদি দেখেন মাটি ভেজা রয়েছে তাহলে একবার দিন। বিশেষ করে মানে উইন্টার ফ্লাওয়ার বা উইন্টার গার্ডেনিং এর ক্ষেত্রে কিন্তু জলের বেশি প্রয়োজন পড়ে না। সাধারণত সামার গার্ডেনিং এ বেশি কিন্তু জলের প্রয়োজন পড়ে। আর সাধারণত বর্ষাকালে কিন্তু তেমন খুব একটা বেশি জলের প্রয়োজন পড়ে না। তো অবশ্যই জল দেওয়ার বিষয়টা আপনি যখন ইনডোরে গাছ করছেন তখন আপনার গোড়াটিকে অবশ্যই দেখে নিয়ে তারপর আপনি গাছে জল প্রয়োগ করবেন, তবে আপনার গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। অন্যথায় কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু গাছকে বাড়িয়ে তুলতে পারবেন না। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি সয়েল। অবশ্যই আপনাকে গাছ করতে গেলে কিন্তু একটা সম্পূর্ণরূপে একটা ভালো মাটির প্রয়োজন রয়েছে। আর এই ভালো মাটি আমরা কি করে তৈরি করব সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি দেখা যায় আপনার ছাদ বাগানে ইনডোর প্ল্যান্ট করছেন, তাহলে আপনার যে মাটিটি নিতে হবে সেটা 50% মাটি, আপনার 30% কম্পোস্ট, আর তার সঙ্গে 20% বালি। এই যে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে। আর এই মাটিতে যদি আপনারা ইনডোর প্ল্যান্ট করেন তাহলে খুব সুন্দরভাবে হবে। আর এই মাটিতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সিজনাল প্ল্যান্টও হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের আপনার যত গাছ রয়েছে সেটা হয়ে যাবে, সবজির গাছও হয়ে যাবে। আবার যদি আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে একটু শীতকালীন বাগানে আসি, তাহলে শীতকালীন বাগানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটু 50-50 ব্যবহার করার চেষ্টা করতে হবে। বা সেখানে দাঁড়িয়ে তো টবে জল জমার ব্যাপারটা একেবারে থাকে না, কারণ সেখানে বর্ষাকাল থাকে না, তাই বালির ব্যবহার কম করলেও কোনো ব্যাপার নয়। শীতের বাগান করা সবচেয়ে সহজ। যদি আমরা নিজেরা থেকে বাগানে জল প্রয়োগ করি, তাই সেক্ষেত্রে যদি জল বেশি হয়ে যায় তাহলে মাটি ধরে নিতে পারে, তাই সামান্য ড্রেনেজ কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। তাই আমার মনে হয় শীতকালীন যারা বাগানে স্টার্ট করবেন তাদের ওয়েল ড্রেনেজ বা কোয়ালিটি সয়েল হচ্ছে 50% মাটি, 40% কম্পোস্ট, আর তার সঙ্গে আপনাদের 10% বালি। একদম কোয়ালিটি সয়েল। এতে আপনারা যে কোনো গাছ করতে পারবেন এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু গাছ বেড়ে উঠবে। তা আপনাদের মাথায় রাখতে হবে কোয়ালিটি সয়েলটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এবার কোয়ালিটি সয়েলের মধ্যে যে কম্পোস্টটা বললাম, এই কম্পোস্টের মধ্যে কিন্তু আমরা এটাকে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বলেছি। এর সঙ্গে যদি আপনারা অন্য কোনো সার ব্যবহার করেন, শিংকুচি বা হাড় গুঁড়ো বা নিমখোল, এগুলো তো অনেকগুলো করে ব্যবহার করা হয় না, এই মাটির সঙ্গে আপনারা 1 চামচ করে অবশ্যই আপনারা মিশিয়ে দিতে পারেন। তাতে কিন্তু মাটির কোয়ালিটি আরো ভালো হবে এবং গাছ কিন্তু আরো সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এটা কিন্তু অবশ্যই কোয়ালিটি একটি সয়েল অবশ্যই আপনাদের করতে হবে। যদি আপনি ক্যাকটাস বা স্যাকুলেন্ট গার্ডেনিং করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটির মিশ্রণটি একটু আলাদা করতে হবে। সেখানে ঘেঁষের ব্যবহার হতে পারে, ইটের টুকরোর ব্যবহার হতে পারে এবং অনেক কিছু করতে হবে যাতে কোনো রকমের জলটা স্টে না করে। আমরা লাল বালি ব্যবহার করে থাকি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম। তো আপনার যদি স্যাকুলেন্ট বা ক্যাকটাস নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন। তো বাগান করা কিন্তু অত্যন্ত সোজা, আর এই সয়েলের উপর নির্ভর করে কিন্তু আপনার গাছের হেলথ। তাই অবশ্যই আপনারা সয়েলটাকে এভাবে কোয়ালিটি সয়েল নিজেরা তৈরি করে নিতে পারেন। আর যদি সয়েল নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। আমি গাছ লাগাবো, গাছে কোনো রকম কোনো খাবার দেবো না, তাহলে কিন্তু গাছ বাড়বে না। আপনাদের যেমন প্রয়োজন রয়েছে একটা কোয়ালিটি সয়েল, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রয়োজন রয়েছে গাছকে নিয়মিত খাবার প্রয়োগ করা। এই গাছকে খাবার প্রয়োগ করা আমরা কিভাবে প্রয়োগ করব? যদি ইনডোর গার্ডেনিং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কম করে বছরে 2 বার এবং তা থেকে 4 থেকে 5 বার, এবং আপনি যতটা পারেন ততটা দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আরেকটি বিষয় রয়েছে সেটা সিজন ফ্লাওয়ার ক্ষেত্রেও তাই। আপনাদের অবশ্যই গাছ লাগিয়ে দেওয়ার 21 দিনের মাথায় একটা খাবার দিতে হবে। গাছে যখন কুড়ি চলে এসছে তখন একবার দিতে হবে, আর গাছে যখন ফুল ফোটা স্টার্ট হবে তখন একবার দিতে হবে। এই দিয়ে কমপ্লিট করে দিতে হবে খাবার। অন্তত 3 থেকে 4টা ধাপে আপনার খাবার দিলে যথেষ্ট। এবার যদি আপনি সে সম্ভব না করে প্রতিনিয়ত যদি আপনি খাবার দেন তাতেও হবে। যদি আপনি তরল সার ব্যবহার করেন, সেটা আপনি বারবার ব্যবহার করছেন, তাতেও হবে। কিন্তু বারবার বা গাছের সাপ্তাহিক খাবার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রুলস রয়েছে, সেগুলি মেনে চলতে হয়। যেটা নতুন বাগানে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। তাই নতুন বাগানে এই সমস্ত টিপস না মেনে এই সহজ টিপসগুলি মেনে চলুন, আপনার গাছও দেখার মতো হবে। খোল পচা জল রয়েছে, যেটা খুব পাতলা করে ব্যবহার করতে হয়, সেটা সাধারণত শীতকালে ব্যবহার করলে খুব ভালো। সারা বছর ছাদ বাগানে ব্যবহার করলে পিঁপড়ের উপদ্রব হতে পারে, মাটিতে নিমাটোল হতে পারে, অনেক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই খোল জল বা লিকুইড খাবার সারা বছর ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো। আর মূলত যে সমস্ত খাবারগুলি রয়েছে, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, এই সমস্ত কিছু মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করে নেবেন। আর এই মিক্স খাবার কি করে তৈরি করবেন তার ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, অবশ্যই চ্যানেলকে ভিজিট করুন আর সেই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখে নিন, তাহলে আপনাদের জন্য বাগান করা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে অবশ্যই আপনাদের করতে হবে। আর যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে অবশ্যই রাসায়নিক সার কোনটা কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটা আপনার পরবর্তীতে আমরা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো।
তো অবশ্যই বাগান কিন্তু অতটা কঠিন নয় যতটা আপনি কঠিন মনে করছেন। যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই ফার্টিলাইজার প্রয়োগ করতেই হবে। আর এই ফার্টিলাইজার যদি আপনি প্রয়োগ না করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ একটা সময় পর কিন্তু থেমে যাবে এবং গাছ কিন্তু ইমিউনিটি পাওয়ার কমে যাবে, গাছ বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের এই ফার্টিলাইজারটি ব্যবহার করতে হবে। সর্বশেষ যে 5 নাম্বার টিপসটি রয়েছে সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনার এই মনিটরিং প্রয়োজন রয়েছে। মনিটরিং কেন প্রয়োজন রয়েছে? আপনি যখন গাছটিকে লাগিয়ে দিয়েছেন, গাছটিকে একবার জাহান্নামে ছেড়ে দিয়েছেন, এবার গাছটি বড় হবে, আমি গাছের কাছে যাব না, গাছে আমি প্রতিদিন যাব, একটু করে জল দিয়ে আমি বেরিয়ে যাব, গাছকে খেয়াল রাখবো না, তাহলে আপনার বাগানে গাছ হবে না। মনিটরিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গাছটিকে লাগিয়ে দেওয়ার ফার্স্ট স্টেজ থেকে শুরু করে একদম গাছে ফুল হওয়া পর্যন্ত আপনাকে তার পাশে থাকতে হবে। এটাকে বলে একটা সাপোর্ট গাছকে দেওয়া। আপনাকে অবশ্যই একটা মেন্টালি সাপোর্ট দিতে হবে সেই গাছটাকে। যেমন আমরা একটা বাচ্চাকে বেড়ে তুলতে যেমন সাপোর্ট করি, তেমন এই সাপোর্টটা কেমন? আপনাকে প্রতিদিন জল দেবার সময় আপনার কাছে যেতে হবে এবং গাছটির চারিদিকে ভালো করে চোখ দিয়ে দেখতে হবে গাছে কোনো পাতা হলুদ হয়ে এসছে কিনা, গাছে কোনো রকম কোনো পাতা কালো স্পট হয়েছে কিনা, গাছের কোনো পাতা কোনো পোকায় কেটে ফেলেছে কিনা, এই সমস্ত বিষয়টিকে আপনাকে নজর রাখতে হবে। কোনো ডালটি বেড়ে উঠেছে কিনা, বা সেই ডালটিকে কেটে দিলে আমার গাছের শেপটা ঠিক থাকবে কিনা, এই সমস্ত বিষয়গুলিকে আপনাকে নজরে রাখতে হবে। যদি আপনি এই বিষয়গুলি নজরে রাখেন, ধরুন আপনার কাছে পোকা ধরেছে, প্রথম স্টেজে আপনার চোখে পড়ে গেল, সেটাকে যদি আপনি মেরে ফেলতে পারেন, তাহলে পরবর্তী স্টেজে গিয়ে আপনার গাছে কিন্তু বারবার করে দামি রাসায়নিক কীটনাশক কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে না। এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বা আপনি যদি আপনার গাছে না যান, প্রতিদিন জল দিয়ে যাচ্ছেন, গাছের গোড়ায় ফাঙ্গাল ধরেছে বা গাছের গোড়াটি পচতে শুরু করেছে, বা দুপুরবেলা গাছটি ঝিমিয়ে যাচ্ছে, আপনি খেয়ালই রাখছেন, আপনি সকালে একবার আসেন, বিকালে আসেন, দেখছেন গাছ সতেজ রয়েছে, হঠাৎ করে একদিন দেখবেন গাছটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি মাথায় হাত দিয়ে বসে যাবেন যে গাছটি কি করে হলো। তার একটাই কারণ, আপনার সঠিক মনিটরিং না হয়। তো ফার্স্ট স্টেজে যখনই আপনার এই সমস্ত কিছুকে লক্ষ্য করবে, তো ফার্স্ট স্টেজে এগুলিকে ঠিক করে ফেলা যায়। তার জন্য মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই যে রাসায়নিক সব বিভিন্ন ধরনের যে কীটনাশক বা পেস্টিসাইড বা যে সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলো রয়েছে, সেগুলি কিন্তু যথেষ্ট হার্মফুল এবং এগুলি বাগানে স্প্রে করা অনেকটাই ক্ষতিকারক। তাই এই সমস্ত কিছু যতটা কম করা যায় সেটা কিন্তু করতে হলে কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে মনিটরিং। আপনার বাড়িতে কোনো বাচ্চা বা পোষ্য থাকতেই পারে, তারা ছাদ বাগানে আসতেই পারে। যদি এই সমস্ত কীটনাশক স্প্রে করা হয় এবং তারা যদি সেই সমস্ত পাতা কোনো কারণে ছিঁড়ে মুখে বা কোনো কারণে কোথাও দিতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। তো অবশ্যই সবসময়ের জন্য এই সমস্ত পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল অ্যাভয়েড করার চেষ্টা করুন। তা বিভিন্ন কিছু গাছ রয়েছে যে গাছগুলি দীর্ঘদিন ধরে লালন পালন করতে, তাদেরকে মাঝে মধ্যে ব্যবহার করতে হয়, তবে সেগুলো অর্গানিকভাবে ব্যবহার করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের রান্নাঘরের টোটকা রয়েছে, নিম তেল রয়েছে, এই সমস্ত কিছু ব্যবহার করতে পারেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনার মনিটরিং। তো মনিটরিং যদি আপনারা ঠিকঠাক করে করতে পারেন, আপনার ছাদ বাগানে আপনার গাছ করা কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এই 5টি টিপস যদি আপনারা মেনে চলতে পারেন বাগান করার জন্য, তাহলে আপনার কাছে বাগান করা একদম চুটকির খেলা হয়ে যাবে, একদম সহজ হবে এবং আপনি দেখার মতো বাগান করতে পারবেন। আর বাগান সম্পর্কে যত বেশি আপনি জানবেন, যত বেশি খাবার প্রয়োগ করবেন, যত এর মধ্যে একটু ডুবে গিয়ে আপনি বেশি রিসার্চ করা শুরু করবেন, আপনার গাছ তত বেশি নষ্ট হবে। তো অবশ্যই নতুন রিসার্চ করা, নতুন এই সমস্ত কিছু করা, তাতে আবার নতুন অনেক কিছু বেরিয়ে আসে, সেগুলোরও প্রয়োজন রয়েছে। আর যারা সিম্পল বাগান করতে চান, তাদের জন্য এই 5টি টিপস খুব সহজভাবে। এবার আপনার মনে হতে পারে কিছু টবটাও তো প্রয়োজন রয়েছে। টবের তেমন কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। আপনার ছাদ বাগান করতে হলে আপনার যে কোনো কন্টেনারে করতে পারবেন, যে কোনো কিছুতে করতে পারবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর তারপরে আপনার যেভাবে পছন্দ আপনি আপনার বাগানকে সাজাতে চান, সেই অনুযায়ী তো আপনি আপনার যেমন সামর্থ্য হয়েছে তেমনভাবে ক্রয় করতেই পারেন। তবে বাগান করা কিন্তু অনেকটা ব্যয় সাপেক্ষ। যেমন বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, যেগুলি হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত কিছু কিনতে হলে যদি আপনি এটাকে কমিয়ে আনতে চান, তাহলে রাসায়নিক সার যেমন NPK 20-20-20 এই একটি খাবার আপনার ঘরে রাখলে কিন্তু সারা বছর আপনি বাগান করতে পারেন। মাত্র দাম 40 টাকা থেকে 50 টাকা, তারও কম হতে পারে। তাতেই কিন্তু সুন্দরভাবে গাছ হয়ে যাবে। সেটাও কিন্তু সঠিক সময় প্রয়োগ করতে হবে। আর রাসায়নিক সার কিন্তু বেশি মাত্রায় প্রয়োগ করলে কিন্তু গাছ নষ্টও হয়ে যেতে পারে। তাই প্রয়োগটা কতটা করবেন তাই পরবর্তী আরেকটি ভিডিও করে নিয়ে এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রচুর ভিডিও রয়েছে, আমাদের প্রচুর ভিডিও সামনে চলে এসেছে। আপনারা শুধু সাথে থাকবেন। আর গার্ডেনিং একেবারেই সরল একটা জিনিস। তো আজকে এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর এই টিপসটি খুব তাড়াতাড়ি ফলো করা শুরু করুন, কারণ সামনে চলে এসেছে উইন্টারিং গার্ডেনিং, তাতে কিন্তু আপনাদের বাগান করা অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।